দেখেন, প্রথমে ফরম্যাটের নাম কি? আর্নিং পার শেয়ার। ঠিক আছে, শেয়ার প্রতি আয় বের করো, আর্নিং পার শেয়ার, ফরম্যাট নম্বর 1। এক একটা ফরম্যাটের এক একটা সূত্র আছে, আমরা সেই সূত্র ধরেই আলোচনা করব। তাহলে আর্নিং পার শেয়ার, এখন আমরা আর্নিং পার শেয়ার নিয়ে আলোচনা করব। আসেন আর্নিং পার শেয়ারের সূত্র দেখি। ফরম্যাট নম্বর 1, আর্নিং পার শেয়ার। এই ফরম্যাটের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে দেখি। এই ফরম্যাটের নিম্নে তথ্যগুলো দেওয়া থাকবে। কি কি তথ্য দেওয়া থাকবে ভালোভাবে লক্ষ্য করুন। আর্নিং পার শেয়ার ইপিএস এর প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে, তার মানে আর্নিং পার শেয়ার বের করতে গেলে যা যা তথ্য দরকার সেই সকল তথ্য এখানে দেওয়া থাকবে। এই ফরম্যাটের অঙ্কে নিম্নোক্ত 4টি প্রশ্ন করতে পারে, তা উত্তরপত্রে আমাদের দেখাতে হবে। তাহলে কয়টি প্রশ্ন করতে পারে? 4টি প্রশ্ন করতে পারে। সেই প্রশ্নগুলো কি কি হতে পারে? একটা হচ্ছে ফাইন্ড আউট দা আর্নিং পার শেয়ার ইপিএস বের করো, ফাইন্ড আউট দা রিটার্ন অন ইকুইটি আর ও ই বের করো, ফাইন্ড আউট দা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ও আই বের করো, আর একটা আছে হচ্ছে আপনাদের ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করতে বলতে পারে। ঠিক আছে, ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি আইপি বের করতে বলতে পারে, যেখানে এটা লেখা নাই। তাহলে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটিটাও এখানে বের করতে বলতে পারে। এই 4টি জিনিস আমাদের বের করতে বলতে পারে। কি কি? ইপিএস বের করো, আর ও ই বের করো, আর ও এর পূর্ণরূপ কি? রিটার্ন অন ইকুইটি। আর ও আই বের করতে বলতে পারে, আর ও আই এর পূর্ণরূপ কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, এই ফরম্যাটের প্রয়োজনীয় সূত্রগুলো কি দেখি একটু। ইপিএস কিভাবে বের করব? দেখেন, ইপিএস বের করার সূত্র খুবই সহজ। এটা আমি জানি, এখানে যত স্টুডেন্ট আছো বা তোমাদের সাথে পরিচিত যত স্টুডেন্ট আছে সবাই এই সূত্র জানে। ইপিএস বের করার সূত্র কি? সেলস, সেলস থেকে বাদ দিতে হবে কি? ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমার থাকবে কি? কন্ট্রিবিউশন। দেখেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমার থাকবে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে থাকবে কি? ইবিআইটি। ইবিআইটির পূর্ণরূপ জানেন তো? আর্নিং, জানেন ইবিআইটির পূর্ণরূপ? আর্নিং বিফোর ইন্টারেস্ট, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। মাথায় আছে তো? ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। এখান থেকে যদি আমি ইন্টারেস্টটা বাদ দিই তাহলে পাবো ইবিটি। ইবিটির পুনরূপ কি? আর্নিং বিফোর ট্যাক্স। সেখান থেকে যদি আমি ট্যাক্স বাদ দিই তাহলে আমি পাবো কি? ইএটি। এই ইএটির নাম কি? আর্নিং আফটার ট্যাক্স। তাহলে ইএটির নাম হচ্ছে কি? আর্নিং আফটার ট্যাক্স। সেখান থেকে যদি আমি প্রিফার ডিভিডেন্ডটা বাদ দিই তাহলে আমি পাবো কি? ইএসিএস। সেখান থেকে যদি আমি নাম্বার অফ শেয়ার দ্বারা ইএসিএস কে ভাগ করি তাহলে আমরা পাবো ইপিএস। আমাদের কাজ হবে এই ইপিএস বের করা। ইপিএস বের করার সূত্র কি? দেখেন এখানে লিখে দিচ্ছি, ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার, ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। ইএসিএস কিভাবে বের করতে হবে ভালোভাবে লক্ষ্য করুন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট থেকে যেটা বাদ দিলে যেটা হবে সেটা কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে হবে ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে হবে ইবিটি, ইবিটি থেকে যদি আমি কি বাদ দিই? ট্যাক্স বাদ দিই তাহলে হবে ইএটি, ইএটি থেকে যদি আমি প্রিফার ডিভিডেন্ড বাদ দিই, ডিভিডেন্ড বাদ দিই তাহলে হবে ইএসিএস, ইএসিএস কে যদি আমি নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ দিই তাহলে হবে ইপিএস, ইপিএস। ওকে, এই ইপিএস টাই আমাদের বের করতে বলবে অঙ্কে, বের করতে বলবে। তাহলে কি কি তথ্য দেওয়া থাকবে এবং দেখেন কি কি তথ্য দেওয়া থাকবে। সেলস দেওয়া থাকবে, তারপরে কি দেওয়া থাকবে? ভেরিয়েবল কস্ট দেওয়া থাকবে, ইবিআইটি বের করতে গেলে ফিক্সড কস্ট দেওয়া থাকবে, ইন্টারেস্ট দেওয়া থাকবে, ট্যাক্স দেওয়া থাকবে, আর প্রিফার ডিভিডেন্ড দেওয়া থাকবে, প্রিফার ডিভিডেন্ড দেওয়া থাকবে। এই তথ্যগুলো কিন্তু দেওয়া থাকবে, মাথায় রাখবেন। ভাইয়া সবসময় কি এই তথ্যগুলো থাকবে? সব সময় এই তথ্যগুলো থাকবে না। যখন থাকবে তখন নিব, যে থাকবে তাকে নিব। কথা ক্লিয়ার? যে পিকনিকে যাইতে চাবে তাকে আমরা পিকনিকে নিব, যে পিকনিকের ডোনেশন দিতে পারবে তাকে আমরা সাথে করে নিয়ে যাব। এই কারণে যার এখানে টাকা দেওয়া থাকবে, ধরেন সেলসের টাকা দেওয়া আছে, সেলস থাকবে। সেলসের টাকা দেওয়া নেই, সরাসরি ইবিআইটি আছে, গুড। তাহলে ইবিআইটি যেহেতু সরাসরি আছে, সেলস কন্ট্রিবিউশন ফিক্স কস্ট এদের দরকার নেই। কথা ক্লিয়ার? আমি আবারও বলি, মনে করেন সরাসরি অঙ্কের ভিতরে কি আছে? এই যে ইবিআইটি আছে, তাহলে আমার কি আর সেলসের দরকার আছে? না। ভেরিয়েবল কস্টের দরকার আছে? না। ফিক্স কস্টের দরকার আছে? না। অথবা দেখা গেল অঙ্কের ভিতর সরাসরি ইবিটি দেওয়া আছে, ইবিটি যদি সরাসরি দেওয়া থাকে তাহলে উপরের এই তথ্যগুলো ইবিআইটি, সেলস, ভেরিয়েবল কস্ট এগুলোর কি প্রয়োজন আছে? এগুলোর কোনো প্রয়োজন তখন আর নাই। আশা করি কথা বুঝতে পারছেন। বুঝতে পারছেন? পারা যাবে তো এই ছকটা? এই ছকটা পারলে 4 মার্ক। দেখি কে কে পারবেন, বলেন তো ছকটা কি পারা যাবে? আচ্ছা, আর দুটো সূত্র দেখেন খুবই সহজ, আর ওই অথবা কেই।
কস্ট অফ ইকুইটি বের করার সূত্র কি? ইএসিএস ভাগ এসসি। এই এসসি মানে কি জানেন? শেয়ার ক্যাপিটাল। এই এসসি মানে কি? শেয়ার ক্যাপিটাল। এসসি মানে কি? শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল। লিখে রাখেন সুন্দর করে খাতায়, এসসি মানে শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল। আচ্ছা, ইএসিএস ভাগ এসসি গুণ 100। আর ও আই বা আর ও এ বের করার সূত্র কি? ইবিআইটি ভাগ টিসি টোটাল কস্ট গুণ 100। ঠিক আছে, টোটাল কস্ট অথবা ইনভেস্টমেন্ট, টোটাল কস্ট অথবা ইনভেস্টমেন্ট, টোটাল কস্ট অথবা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট করলে কি আমাদের খরচ হয় না? বিনিয়োগ, আমি কোথাও বিনিয়োগ করলে আমার খরচ হচ্ছে না? আগে খরচ তারপরে আয়, মাথায় রাখবেন। কোথাও যদি বিনিয়োগ করি আগে খরচ হয় তারপরে আমাদের ইনকাম হয়। তাহলে আর ও আই আর আর এর বের করার সূত্র ইবিআইটি ভাগ টিসি গুণ 100। ক্লিয়ার? এবার হচ্ছে গাণিতিক সমস্যাবলী এবং সমাধান। এখন আপনারা যদি বলেন তাহলে একটা অঙ্ক করা যায় নাকি? হ্যাঁ ভাইয়া করান। আচ্ছা, লক্ষ্য করেন, খুবই সুন্দরভাবে আমরা একটা অঙ্ক করবো এখন। অঙ্ক নম্বর 1, শেয়ার পিডিএফ কিন্তু আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি। লক্ষ্য করেন কি বলছে, এটা 2013 সাল, মডিফাইড লেখা থাকলে মনে রাখবেন সেটা বহুত জায়গায় এসেছে। ইজি প্লাস কোম্পানি রিসেন্ট সোল্ড 2000 ইউনিট অফ টাকা 10 পার ইউনিট। 2000 ইউনিট সেলস করছে 10 টাকা করে, তাহলে 2000 গুণ 10, সরি 20,000, সরি 20,000 ইউনিট সেলস করছে 10 টাকা করে, তাহলে 20,000 গুণ 10 দিলে যা হয় তাই। অ্যানুয়াল ফিক্স কস্ট, দেখেন ফিক্স কস্ট কত আছে? 50,000। এন্ড ভেরিয়েবল কস্ট কত আছে? ভেরিয়েবল কস্ট আছে পার ইউনিট 4 টাকা। পার ইউনিট কত? 4 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ অন ডেট ক্যাপিটাল টাকা 1 লক্ষ এট 10%। তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ করে ক্যাপিটাল 1 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট? 10%। অ্যান্ড দ্য ফার্ম হ্যাজ 12% প্রিফার স্টক। প্রিফার স্টক মানে কি? মনে রাখবেন, প্রিফার স্টক মানে হচ্ছে প্রিফার স্টকের উপরেই প্রিফার ডিভিডেন্ড কাটতে হয়। প্রিফার স্টকের উপরেই কি কাটতে হয়? প্রিফার ডিভিডেন্ড কাটতে হয়, এটা মাথায় রাখবেন। প্রিফার স্টকের উপর প্রিফার ডিভিডেন্ড কাটতে হয়, লিখে রাখেন। প্রিফার স্টকের উপর প্রিফার ডিভিডেন্ড কাটতে হয়, লিখে রাখবেন অবশ্যই। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ 1000 শেয়ার অফ কমন স্টক। কমন স্টক কত আছে? 1000। অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি ইজ 40% ট্যাক্স, কত পার্সেন্ট ট্যাক্স দিবে? 40%। ইউ আর রিকোয়ার্ড টু, আমাকে কি করতে হবে? ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার, ইপিএস বের করো, অ্যাট কারেন্ট লেভেল সেলস 25,000 ইউনিট সেলস অ্যান্ড 30,000 ইউনিট সেলস। একেবারে একটা কঠিন অঙ্ক, মানে শুরুতেই ধরলাম, সহজটা ধরি নাই। বলছে যদি তুমি কারেন্ট লেভেলে থাকো, কারেন্ট লেভেল মানে কি? এই যে 20,000 ইউনিট সেলস করো তাহলে ইপিএস কত? যদি তুমি 25,000 ইউনিট সেলস করো, 20-এর জায়গায় কত হবে? 25,000 ইউনিট সেলস করো তাহলে তোমার ইপিএস কত? আবার যদি তুমি 30,000 ইউনিট সেলস করো তাহলে তোমার ইপিএস কত হবে সেটা তুমি এখন আমাদের বের করে দেখাও। ওকে, আসেন আমরা বের করে দেখাই। ক্যালকুলেশন টেবিল ফর আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন টেবিল ফর আর্নিং পার শেয়ার। ক্লিয়ার? ওকে, আর্নিং পার শেয়ার টেবিল বানান। কয়টা টেবিল হবে বলেন তো? এই যে 20,000 ইউনিটের জন্য একটা ছক, তারপরে 25,000 ইউনিটের জন্য একটা ছক, আর 30,000 ইউনিটের জন্য একটা ছক। তার মানে 3টা ছক আর একটা পার্টিকুলার, মোট কয়টা? 4টা, আর একটা হেডলাইন, মোট 5টা। এই যে দেখেন আমি ছক কাটছি, আপনারাও ছক কাটবেন। 1 2 3, পার্টিকুলার একটা আর একটা, 3টা। ওকে, আচ্ছা এই যে যত দূর সম্ভব আছে নিয়ে নিলাম ঘর, ব্যাস। এবার হচ্ছে আমরা লিখবো পার্টিকুলার, পার্টিকুলার, তারপরে লিখবো এ, এটাকে আমরা এ ধরলাম, কত হাজার ইউনিট? ব্র্যাকেটে দিলাম 20,000 ইউনিট। ওকে, তারপরে দ্বিতীয়টা কি? বি, কত ইউনিট? ওই যে রিকোয়ারমেন্ট বিতে বলছে 25,000 ইউনিট, 25,000
ইউনিট। ব্যাস। তারপরে আছে কত? সি। সি কত ইউনিট? 30,000 ইউনিট। এই যে 30,000 ইউনিট, লক্ষ্য করবেন। ব্যাস, ইউনিটগুলো আমি বসাই দিলাম। দেখতে পাচ্ছেন, পার্টিকুলার 20,000 ইউনিট, বি বি 25,000 ইউনিট, সি 30,000 ইউনিট। এবার আমাদের পার্টিকুলারের ঘরে লিখতে হবে। আসেন, কি লিখতে হবে? আমাদের ক্যালকুলেশন টেবিল ফর আর্নিং পার শেয়ার, ব্র্যাকেটে কি দিয়েছি? ইপিএস। আচ্ছা, এই ইপিএস বের করার জন্য প্রথমে কি লাগে? সেলস। লক্ষ্য করেন, প্রথমে কি লাগে? সেলস। কি লাগে? সেলস। না বুঝতে পারলে প্রশ্ন করবেন যে ভাইয়া বুঝতে পারতেছি না। প্রথমে কি লাগে? সেলস। আচ্ছা, সেলস কত? বলছে যে 20,000 ইউনিট। একদম প্রথম লাইন লক্ষ্য করেন, বলছে যে 20,000 ইউনিট রিসেন্টলি সোল্ড করেছি 10 টাকা করে। তাহলে 20,000 ইউনিট যদি 10 টাকা করে সেল করি, দেখেন তো, 20,000 গুণ 10। আচ্ছা, তারপরে কি বলছে? রিকোয়ারমেন্ট বিতে বলছে 25,000 ইউনিট। 25,000 গুণ কত? 10। তারপরে বলছে সিতে 30,000, 30,000 গুণ 10। ব্যাস। 20,000 গুণ 10 দিলে কত আসে? 2 লক্ষ। ব্যাস। তারপরে 25,000 গুণ 10 দিলে কত আসে? 2,50,000। 30,000 গুণ 10 দিলে কত আসে? 3 লক্ষ। এই দেখেন তো, কোনো সমস্যা আছে সেলস বের করা নিয়ে? চৈতি আপু আছেন? জি ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, রিয়া আপু, তামান্না আপু বুঝছেন? না ভাইয়া, ঠিক নাই। ওকে। জি ভাইয়া। এবার কি বলছে? এবার বলছে ভেরিয়েবল কস্ট। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন পাই। তাহলে ভেরিয়েবল কস্ট কত? দেখেন বলছে এই যে ভেরিয়েবল কস্ট, এই যে এন্ড ভেরিয়েবল কস্ট, এই যে 50,000 পরে এন্ড ভেরিয়েবল কস্ট টাকা 4। তাহলে পার ইউনিট 4 টাকা করে। তাহলে পার ইউনিট যদি 4 হয়, তাহলে ভেরিয়েবল কস্ট, ভি এ আর আই এ বি এল, ভেরিয়েবল, শুধু ভেরিয়েবল লিখলাম, আপনারা সুন্দর করে ভেরিয়েবল কস্টটা লিখেন। 20,000 গুণ 4। ভাইয়া বারবার কি এগুলো দেখাবো? ইচ্ছা। এই যে 25,000 গুণ 4, যদি তুমি দেখাতে চাও দেখাবা, যদি মনে করো যে না ভাইয়া দেখাবো না, কোনো সমস্যা নেই। 30,000 গুণ, আমি দেখাচ্ছি কারণ তোমাদের বোঝার জন্য, 30,000 গুণ 4। ব্যাস। তাহলে এবার 4 দ্বারা গুণ করো 20,000 রে। 20,000 গুণ 4 দিলে হয় কত? 80,000। আর 25,000 গুণ 4 দিলে কত হয়? 1 লক্ষ। আর হচ্ছে 30,000 গুণ 4 দিলে কত হয়? 1,20,000। ব্যাস। দেখেন ভেরিয়েবল কস্ট বুঝছেন কিনা? আচ্ছা, এবার যদি আমি একটা কাজ করি, কি কাজ? তাহলে আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, বাদ দিলে আমরা কি পাবো? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন। তাহলে কন্ট্রিবিউশন দেখো কত। দেখো, আমি কিন্তু তোমাদের অনেক আগেও শিখিয়েছি যে তোমরা কখনো অ্যাকাউন্টিং এর অঙ্কে প্লাস এবং মাইনাস ইউজ করবা না। কি ইউজ করবো? লেস অ্যাড। বিয়োগ হইলে লেস, আর যোগ হইলে অ্যাড। আচ্ছা, তাহলে কন্ট্রিবিউশন 2 লক্ষ থেকে 80,000 বাদ দাও, দিলে থাকে 1,20,000। এটা হচ্ছে কন্ট্রিবিউশন। লক্ষ্য করো, এই যে কালারটা ভিন্ন করে দিই। ব্যাস। এবার 1,50,000 থেকে যদি আমি 1 লাখ বাদ দিই, তাহলে তাকে 1,50,000। ব্যাস। তারপর আছে 3 লাখ থেকে 1,20,000 বাদ দাও, কত থাকে? 1,80,000, তাই না? ক্যালকুলেটর আছে আপনাদের সবার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার কন্ট্রিবিউশন থেকে বাদ যাবে ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড কস্ট নামই হচ্ছে ফিক্সড। তাহলে ফিক্স মানে কি? কখনো পরিবর্তন হবে? কখনো পরিবর্তন হবে না।
ফিক্স কস্ট কত আছে? এই যে দেখেন অ্যানুয়াল ফিক্স কস্ট এই যে 50,000। তাহলে এই 50,000 টাকা এখন সবার থেকে বাদ যাবে। তাহলে সবার থেকে সে 20,000 ইউনিটের জন্য, সে 25,000 ইউনিটের জন্য, সে 30,000 ইউনিটের জন্য, সবার থেকে এই ফিক্স কস্টটা কি হবে? বাদ যাবে। তাহলে বাদ দেন 50,000, দিলাম ফিক্স কস্ট 50,000 বাদ 50,000, এই যে 50,000 বাদ দিলাম। বাদ দিলে কত থাকে? 1,20,000 থেকে 50 বাদ দাও, দিলে থাকে 70,000। তারপরে 1,50,000 থেকে বাদ দাও কত? 1,50,000, এখানে কমাটা পরে হয়ে গেছে, 15 লাখ হয়ে গেছে। এখানে হবে 1,50,000 থেকে 50,000 বাদ দাও, দিলে থাকে 1,00,000। 1,80,000 থেকে 50,000 বাদ দাও, থাকে 1,30,000। লক্ষ্য করবেন এই কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে এটার নাম কি হয়? আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, যার ফুল নেম হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। শর্ট মিনিং আমরা কি জানি? ইবিআইটি। এই যে ইবিআইটি পেলাম, মাথায় রাখবেন মাঝে মাঝে কিন্তু এই উপরের যে তথ্যগুলো সেলস, ভেরিয়েবল কস্ট, ফিক্স কস্ট থাকবে না। কেন থাকবে না? সরাসরি ইবিআইটি থাকবে। তো সরাসরি ইবিআইটি যদি থাকে উপরের ওগুলো দরকারও তো আমাদের আর নাই। এবার আসেন তারপরে আসেন ইবিআইটি থেকে এবার বাদ দিব কি? ইবিআইটি থেকে বাদ দিব লেস ইন্টারেস্ট। লেস, লেস মানে বিয়োগ করব কি? ইন্টারেস্ট, ইন্টারেস্ট। আচ্ছা ইন্টারেস্ট আমরা এখন কি করব? বাদ দিব। ইন্টারেস্ট কত আছে সেটাই হচ্ছে প্রশ্ন। দেখেন ইন্টারেস্ট কত আছে লক্ষ্য করেন, বলেই দিছে অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ। প্রশ্নে অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ ডেট ক্যাপিটাল অফ টাকা 1,00,000 এট 10%। তাহলে 1,00,000-র উপর কত পার্সেন্ট? 10%। সে 20,000 ইউনিটের জন্য 1,00,000-র উপর 10%, 25,000 ইউনিটের জন্য 1,00,000-র উপর 10%, আর 30,000 ইউনিটের জন্য 1,00,000-র উপর 10%। তার মানে এখানে ইউনিটটা ভ্যারি করতেছে না। ওই যে 1,00,000 টাকা আছে এই যে বসাচ্ছি 1,00,000 তার গুণ 10%। ওকে, তাহলে 1,00,000 10% করলে কত হয় সেটা এখন বাদ দাও, 10,000। দেখছেন 1,00,000 10% করলে হয় 10,000, এই যে 10,000, 10,000। ওকে, আচ্ছা তাহলে 1,00,000-কে এবার 10,000 করে বাদ দাও। তো 70 থেকে 10 বাদ দিলে হয় কত? 60,000। ব্যাস। তারপরে 1,00,000 থেকে 10 বাদ দাও হয় কত? 90,000। তারপরে 1,30,000 থেকে বাদ দাও 10,000 হয় কত? 1,20,000। ব্যাস, এটার নাম কি? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে কি নাম হবে? মুখস্থ হয়ে যাবে, ইবিটি। বড় হাতের লিখবে, যখন সংক্ষেপে লিখবো তখন লিখবো কিসে? বড় হাতের। ইবিটি পেয়ে গেলাম। দেখেন ইবিটি, এইগুলো মুখস্থ করে ফেলতে হবে কিন্তু, এই অঙ্ক একটা আসবে ইনশাল্লাহ। ইবিটি থেকে বাদ যাবে কি? ইবিটি থেকে বাদ যাবে হচ্ছে ট্যাক্স। লেস, লেস এখন বাদ যাবে কি? ট্যাক্স। ট্যাক্স কত পার্সেন্ট? এট দ্য রেট 40%। বলেছিল কত পার্সেন্ট? 40%। মাথায় রাখবেন এইটাই সবাই ভুল করবে। এই 40% কার উপরে কাটবে সে বলতে পারবে, মনে করতে পারবে না কার উপরে কাটবে 40%। অনেকেই করবে সেলস এর উপরে কাটবে। আমি কি বলতেছি শুনছেন তো? অনেকেই সেলস এর উপরে কাটবে, অনেকেই কাটবে ইবিটির উপরে, অনেকেই কাটবে ইবিআইটির উপরে। এইটাই ভুল করে ফেলবে, ভুল করে পরীক্ষার হল থেকে বাড়ি আসার সময় বলবে এই অঙ্কে আমি 10-এ 10 পাবো, কিন্তু সে আসবেও 1 মার্কও পাবে না, কারণ সে ট্যাক্স ভুল করে ফেলছে। তাহলে ট্যাক্স কার উপরে কাটবো? আবারও বলছি ট্যাক্স কার উপরে কাটবো? ইবিআইটির উপরে কাটবো। এই যে কার উপরে কাটবো? ইবিআইটির উপরে। তাহলে দেখেন এখানে পাশে আবার লিখেও দিচ্ছি আমি যাতে আর ভুল না হয়। ইবিটির উপরে, ইবিটির উপরে কাটবো, সরি ইবিটির উপরে কাটবো। কার উপরে ট্যাক্স কাটবো? ইবিটি। ঠিক আছে, তাহলে আবারও বলছি যে স্টুডেন্টরা ভুল করে ট্যাক্স কাটার সময়, অনেকেই সেলস এর উপরে কাটে, অনেকেই ইবিআইটির উপরে কাটে, অনেকেই অনেক কিছুর উপরে কাটে, কিন্তু কার উপরে কাটতে হবে? ইবিটির উপরে কাটতে হবে। তাহলে ইবিটি কত আছে লক্ষ্য করেন, ইবিটি আছে 60,000। 60,000-এর 40% করলে কত হয়? 4 ছক 24, 24,000। এ পাশে আছে কত?
90,000, 90,000-এ 40% করো, 4 নং 36,000, তাহলে 36,000। তারপরে 1,20,000-এর 40% করো, 1,20,000-এর 40% করলে হয় 48,000। কিভাবে বের করলাম এটা জানেন? 48,000, এই দেখেন প্রথমে 1,00,000-এর 40% করছি 40,000, তারপরে 20,000-এর 40% করছি, 20,000-এর 40% করলে হয় 4×20 = 8, 4×2 = 8, তাহলে 40 আর 8 যোগ করে দেখো 48,000, পার্সেন্টেজ কেটে দেখো 48,000 হবে। তাহলে দেখেন ট্যাক্স আমরা বের করলাম কত? 48,000। ব্যাস, এবার 48,000 আমরা পেয়ে গেছি, ট্যাক্স বাদ দাও। বাদ দিলে এটার নাম কি হবে? ই এ টি, আর্নিং আফটার ট্যাক্স। তাহলে এটার নাম কি হবে? ই এ টি, আর্নিং আফটার ট্যাক্স। ঠিক আছে, তাহলে 60,000 থেকে 24,000 বাদ দিলে থাকে কত? 36,000। 90,000 থেকে 36,000 বাদ দিলে থাকে কত? 54,000। আচ্ছা, 48,000, সরি, 1,20,000 থেকে 48,000 বাদ দিলে থাকে কত? 72,000। কোশ্চেন করেন, কোনো প্রবলেম আছে? তামান্না আপু? না ভাইয়া। আচ্ছা, সহজ না অঙ্কগুলা? জি ভাইয়া। এবার এবার দেখো, এখানে এসে আর একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই ইএটির উপরে আমাদের বাদ যাবে কি? প্রিফার ডিভিডেন্ড। আমি নোট লিখে রাখতে বলেছিলাম যে প্রিফার ডিভিডেন্ড কার উপর কাটতে হয়? প্রিফার শেয়ারের উপর। কার উপর? প্রিফার শেয়ারের উপর। তাহলে এখন আমরা প্রিফার ডিভিডেন্ড কাটবো। প্রিফার ডিভিডেন্ড, প্রিফার ডিভিডেন্ড। প্রিফার ডিভিডেন্ড কত পার্সেন্ট প্রশ্নে দেওয়া আছে, দেখেন বলেই দিছে যে স্টক অফ টাকা 50,000, এই যে ফার্ম 12% প্রিফার ডিভিডেন্ড, এখানে 12% প্রিফার ডিভিডেন্ড, এখানে 12% প্রিফার ডিভিডেন্ড লেখা আছে। তাহলে 12% প্রিফার ডিভিডেন্ড, 12% কত টাকার উপর? স্টক টাকা 50,000, 50,000-এর উপর 12% ডিভিডেন্ড। তাহলে 50,000 গুণ 12%, এই যে 50,000 দিলাম, 50,000 গুণিতক 12, এই যে দিলাম পার্সেন্টেজ। ব্যাস, 50,000-এ 12% করলে কত হয় বলেন তো? 5 × 12 = 6,000। গুড, 5 × 12 = 60, ভেরি গুড। 6,000 দিলাম, 6,000। তারপরেও দিলাম কত? সব জায়গায় কত হবে? 6,000। এবার কিছু কিছু স্টুডেন্ট কি করবে জানো? কিছু কিছু আমাদের সহপাঠীরা, তোমাদের সহপাঠীরা কি করবে? এই 6,000-এ কি করবে জানো? 50,000-এর 12% 6,000 প্রথমে দিবে, তারপর অনেকেই 54,000-এর উপর কাটবে, অনেকেই 72,000-এর উপরে কাটবে। কিন্তু না, আমি তো নোট লিখে দিয়েছি প্রিফার ডিভিডেন্ড সব সময় কার উপরে বের করব? প্রিফার শেয়ারের উপর, প্রিফার স্টকের উপর। ঠিক আছে, ভুল করা যাবে না কোনো মতেই। এবার এটার নাম কি? এটার নাম হচ্ছে ই এ সি এস, ই এ সি এস। ঠিক আছে, সব বড়দের হবে, ই এ সি এস। ব্যাস, তাহলে বাদ দাও, 36 থেকে 6 বাদ দিলে হয় কত? 30,000, এই 30,000-এর নাম ইএসিএস। ওকে, 54 থেকে 6 বাদ দিলে হয় কত? 48,000, এটার নাম ইএসিএস। 72 থেকে 6 বাদ দিলে হয় কত? 66,000, এটার নাম ইএসিএস। আশা করি বুঝতে পেরেছেন। ইএসিএস বের করা, আমরাও কিন্তু অঙ্কের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে আমরা ইএসিএস বের করে ফেললাম। এবার আমরা কি করব? সেই কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা বের করব যেটা আমাদের প্রশ্নে চেয়েছে। ঠিক আছে, কি চেয়েছে আমাদের প্রশ্নে আমরা একটু লক্ষ্য করি। দেখেন, আমাদের প্রশ্নে চেয়েছে যে কি বলছিল, যে ইপিএস বের করো। তো ইপিএস বের করতে গেলে আমাদের কি লাগবে? ইপিএস বের করার সূত্র কি? ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। দেখেন, ইপিএস বের করার সূত্র হচ্ছে ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার। আমরা কিন্তু ইএসিএস পেয়ে গেছি, এই যে ইএসিএস পেয়ে গেছি 30,000, 48,000 আর 66,000। দেখছেন, আমরা পেয়ে গেছি 30,000, 48,000 আর কত? 66,000। এবার আমরা এটাকে ভাগ দিব নাম্বার অফ শেয়ার দ্বারা। তাহলে নাম্বার অফ শেয়ার কত আছে? নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার কত আছে? লক্ষ্য করেন নাম্বার অফ শেয়ার কত আছে আমরা দেখি। প্রথমে দেখেন এখানে বলাই আছে কারেন্টলি হ্যাজ 1,000 শেয়ার অফ কমন স্টক। কত শেয়ার? 1,000 শেয়ার। তাহলে আমরা এই সবার নিচে 1,000 শেয়ার বসাই দিলাম, 1,000। এ পাশেও বসালাম 1,000,
আচ্ছা, তারপরে এ পাশেও বসালাম 30,000 ইউনিটের নিচেও বসালাম 1,000। যদি 30,000-কে 1,000 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সার আসে কত? দেখেন তো, 30 টাকা পার শেয়ার। 30 টাকা, তাহলে টাকা টি কে, টাকা 30 পার শেয়ার, টাকা 30 পার শেয়ার। এবার 48-কে 1,000 দ্বারা ভাগ দাও, তাহলে 48, তাহলে টাকা 48 পার শেয়ার, অবশ্যই পার শেয়ার লিখবা। তারপরে 66,000-কে 1,000 দ্বারা ভাগ দাও, তাহলে আসে কত? টাকা 66 পার শেয়ার। এই যে দেখো, টাকা 66 পার শেয়ার। কিভাবে বের করেছি দেখছেন তো? তাহলে এখানে একটু সুন্দর করে সেই নিয়মটা বসাই দাও। ইপিএস সমান কিভাবে বের করেছি? এই যে ইএ সিএস, ইএসিএস, ইএসিএস ভাগ দিয়েছি কত দ্বারা? নাম্বার অফ শেয়ার দ্বারা, এন এস, নাম্বার অফ শেয়ার দ্বারা। দেখেন, এই হচ্ছে অঙ্ক, আর এই হচ্ছে তার সমাধান। বলেন। অঙ্ক শেষ। কোনো সমস্যা আছে কিনা সুন্দর করে দেখেন এবং বলেন। বলেন, কোনো সমস্যা আছে কিনা? রেকর্ড ক্লাসটা আজকে দিয়ে দিয়েন। আচ্ছা।